চাকচিক্যে ভরা, অথচ মানবিক এক শহর। নানান দেশের কত মানুষ এই শহরে, কত স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, প্রতিবাদ প্রতিরোধ, এসব নিয়েই জেগে থাকে নিউ ইয়র্ক। দিনটি ছিল 1971 সালের 1 আগস্ট, রোববার। সেদিন নিউ ইয়র্ক শহরের একটি ছাদের নিচে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ, কণ্ঠে তাদের তুমুল হর্ষধ্বনি আর হৃদয়ে ভালোবাসা। আর ছিল জগৎ খ্যাত শিল্পীদের কি অসাধারণ এক একটি পরিবেশনা। পাশ্চাত্য সঙ্গীতের অগ্রগণ্য শিল্পী জর্জ হ্যারিসন ও ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর আয়োজন করেছিলেন দ্য কনসার্ট ফর বাংলাদেশ। সেদিন স্বাধীন একটি দেশের জন্মের ইতিহাসের সাথে জড়িয়ে যায় ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের সেই মহা আয়োজন। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিকামী মানুষ তখন ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী তখন বাংলাদেশকে করে তুলেছে বিভীষিকাময় এক মৃত্যুপুরী। দেশ জুড়ে তারা চালাতে থাকে হত্যা, ধর্ষণ আর নৃশংস নির্যাতন। বইয়ে দেয় রক্তের নদী। বাংলার সর্বস্তরের মানুষ বিপুল বিক্রমে প্রতিরোধ গড়ে তোলে। প্রাণ ভয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হয় অসংখ্য মানুষ। সেই জনস্রোত চলতে থাকে প্রতিবেশী ভারতের দিকে। দেশটিতে আশ্রয় নেয় প্রায় 1 কোটি শরণার্থী। অসহায় বাঙালির পাশে এসে দাঁড়ায় বিভিন্ন দেশ, আসে বিরোধিতাও, তবে দিনে দিনে গড়ে ওঠে বিশ্ব জনমত। বাংলাদেশের মানুষের ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জানায় অগণিত হৃদয়বান মানুষ। নানাভাবে তারা বাড়িয়ে দেয় সহায়তার হাত। পাশে দাঁড়ানোর তেমনি এক অসামান্য উদ্যোগের নাম দ্য কনসার্ট ফর বাংলাদেশ। একদিকে মানবতা,
অন্যদিকে বিশ্বের তখনকার সঙ্গীত মহাতারকারা জড়ো হয়েছিলেন এক ছাদের নিচে। পৃথিবীর মানুষ দেখেছিল অনন্য মহিমায় কিভাবে একটি আবেগ মাখা ইতিহাস রচিত হয়েছিল সেদিন। The concert for Bangladesh was groundbreaking, bringing together some of the greatest musicians, popular musicians in the world, for such an extraordinary cause. People who were so revered in this country, Ravi Shankar, George Harrison, Eric Clapton, Dylan. I mean, all of these great personalities putting on a show for Bangladesh, the concert for Bangladesh. It was on everybody's lips. People kept talking about it, buzzing about it. It was so exciting. It was just a part of a very exciting time. It was a time when people were willing to really fight for a cause. কিন্তু কি ছিল সেই আয়োজনের প্রেক্ষাপট? তখন বাংলাদেশে মানবতার বিপর্যয় দেখে অনেকের মতো কেঁদে উঠেছিল এক মানবতাবাদী মানুষের হৃদয়। তিনি পণ্ডিত রবিশঙ্কর। ভারতীয় এই বাঙালি সেতার বাদকের তখন জগৎ জোড়া খ্যাতি। তিনি তখন বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার বন্ধু ব্রিটিশ সঙ্গীত তারকা জর্জ হ্যারিসনের সঙ্গে কথা বলেন। শরণার্থী মানুষগুলোকে সহায়তা করতে একটি কনসার্ট আয়োজনের প্রস্তাব দেন। বন্ধুর আহ্বানে সাড়া দিতে খুব বেশি সময় নেননি জর্জ হ্যারিসন। It was Ravi Shankar's idea. He wanted to do something like this, and he was talking to me and telling me about his concern with the thing and asking me if I had any suggestions. Then after half an hour he talked me into being on the show, and so once I decided I was going to go onto the show, then that was it. I just had to try and get a band together and set up. I organised the things with a little help from my friends from Madison Square Garden, and that's it. It just snowballed, and the whole thing was thought of and planned and executed all within about 4 weeks. War was going on between Pakistan and Eastern Pakistan. It was then known. That's where I belong. And all the women and children suffering, all that made me feel very concerned. And George immediately felt that he would help. জর্জ হ্যারিসন তখন তার বন্ধুদেরকে নিউ ইয়র্কের জগৎ বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের সেই কনসার্টে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। দুনিয়া জোড়া সাড়া জাগানো ইংল্যান্ডের ব্যান্ড দল দি বিটলস তখন ভেঙে গেছে। ব্যান্ডটির লিড গিটারিস্ট এবং কণ্ঠশিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। তিনি তার ভেঙে যাওয়া দলটির সদস্যদের সেই কনসার্টে অংশ নিতে অনুরোধ করেন। পল ম্যাককার্টনি অংশ নিতে চাননি। জন লেনন বলেছিলেন যোগ দেবেন, কিন্তু স্ত্রী ইয়াকো ওনোর সঙ্গে মামলা সংক্রান্ত জটিলতায় যাওয়া হয়ে ওঠেনি তারও। শেষ পর্যন্ত হ্যারিসনের সঙ্গে দি বিটলস ব্যান্ডের কেবল রিঙ্গো স্টার যোগ দেন সেই কনসার্টে। রক সঙ্গীতের ইতিহাসে আর এক সেরা দল দ্য রোলিং স্টোনস এর অন্যতম প্রতিষ্ঠাতা মিক জ্যাগার কনসার্টে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু তখন তিনি ছিলেন দক্ষিণ ফ্রান্সে। ভিসা সংক্রান্ত জটিলতায় মিক জ্যাগারও আসতে পারেননি। তবে থেমে থাকেননি জর্জ হ্যারিসন। আরো অনেককে আহ্বান জানান। তাতে সাড়া দিয়ে এসেছিলেন আমেরিকার তুমুল জনপ্রিয় শিল্পী বব ডিলান। অংশ নিয়েছিলেন এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, লিওন রাসেল, ছিলেন ক্লস বোরম্যান, জিম কেটনার, জেসি অ্যান্ড ডেভিসের মতো শিল্পীরাও। অংশ নিয়েছিল ব্যান্ড দল ব্যাডফিঙ্গার ও দ্য হলিউড হর্নস। আমেরিকানদের সঙ্গে সেদিন মঞ্চ মাতিয়েছিলেন ব্রিটেন, জার্মানি,
ও ভারতীয় শিল্পীরা। দর্শকরা এসেছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে। এটাকে জিতিয়ে আনার জন্য আমি জর্জ হ্যারিসনকে অনেক ধন্যবাদ দিই। যিনি একটা মহৎ আত্মা ছিলেনই এবং উনি যে একটা বাংলাদেশের প্রতি এবং ওই ঘটনার প্রতি যে একটা তার আন্তরিক ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে সবাইকে রিকোয়েস্ট করে বন্ধু বান্ধবদেরকে আমি আমার শ্রদ্ধা জানাই, কেন তারা সবাই একসঙ্গে মিলিত হয়ে যে প্রোগ্রামটা করেন এবং সেই টাকার যে আর্থিক সাহায্যটা যেটা ওরা দেন বাংলাদেশকে, তার জন্য আমি সত্যি ওদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। দ্য বিটলস ভেঙে যাওয়ার পর এটি ছিল হ্যারিসনের সরাসরি অংশগ্রহণ করা প্রথম কোনো অনুষ্ঠান। এরিক ক্ল্যাপটনও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 5 মাস পর কোনো সরাসরি অনুষ্ঠানে অংশ নেন। আর 1969 সালের পর বব ডিলান প্রথমবারের মতো শ্রোতা দর্শকের সামনে আসেন। রবিশঙ্করের সঙ্গে ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সরোদবাদক আলী আকবর খানও ছিলেন অগ্রভাগে। তবলায় ছিলেন আল্লাহ রাখা আর তানপুরায় কমলা চক্রবর্তী। উস্তাদ আলী আকবর খান সাহেব হচ্ছেন আমার বাবা, উস্তাদ আলাউদ্দিন খান সাহেব হচ্ছেন আমার দাদু। আমাদের ইংল্যান্ড থেকেই বাবার সঙ্গে আলাপ হয় জর্জ হ্যারিসনের, যখন বাবা ইংল্যান্ডে যান আর কি প্রোগ্রাম করতে। সে সময় জর্জ হ্যারিসন, আমিও ছিলাম ওনার সঙ্গে সে সময়, 1967, এবং তার আগের থেকেও জর্জ হ্যারিসন জানতেন আমার বাবাকে এবং ওরা সব ফ্রেন্ড সার্কেল বলা যায়, বন্ধুত্ব আর কি। এবং জর্জ হ্যারিসনের ভারতীয় সঙ্গীতের প্রতি ভীষণ আগ্রহ ছিল, জানতে চাইতেন, শিখলেন রবিশঙ্করের কাছে। সে তার সবাই একসঙ্গে মানে একজন আরেককে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এবং এইসব কারণেই যখন এই সুযোগটা এলো আমার বাবাকে, এরা বললেন, বাবা তো এই সময় ওখানে থাকতেন সান অ্যানসেলমো, যেটা কি আপনার নর্থ অফ সান ফ্রান্সিসকো। ওখান থেকে উনি আসেন লস অ্যাঞ্জেলেস, তারপরে এরা সবাই একসঙ্গে, পণ্ডিত রবিশঙ্কর সে সময় লস অ্যাঞ্জেলেসে থাকতেন, তো এরা সবাই মিলে নিউ ইয়র্কে যান। প্রথমে বলা হয়েছিল কনসার্ট হবে একটি, কিন্তু মানুষের চাপ ছিল কল্পনাতীত। দ্রুতই সব টিকিট বিক্রি হয়ে যায়, তাই 2টি কনসার্ট আয়োজন করার ঘোষণা দেন উদ্যোক্তারা। মুক্তিযুদ্ধের সমস্ত সময়টাই আমরা ফিলাডেলফিয়াতে গ্র্যাজুয়েট স্কুলের ছাত্র। আমাদের নানা কর্মকাণ্ডের ভেতরে ছিল প্রচার করা মুক্তিযুদ্ধের কথা, সব জায়গায় বলার জন্য আমরা নানা স্কুলে গেছি, কলেজে গেছি, গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলেছি। অর্থ সংগ্রহ করবার জন্যে নানান রকমভাবে, যেমন নিজেরা বাড়িতে খাবার তৈরি করে নিয়ে আমরা বিভিন্ন মলে গিয়ে খাবার সেই বিক্রি করেছি, এবং আরও যেখান থেকে যেরকম পয়সা পাওয়া যায় টাকা পয়সা বিক্রির জন্য অর্থ সংগ্রহ করেছি, যার ফলে আমরা এই কনসার্ট ফর বাংলাদেশের টিকিট বিক্রি করেছি। দুপুর 2:30টায় এবং সন্ধ্যা 8টায় 2টি শো মিলিয়ে প্রায় 40,000 দর্শক শ্রোতা সমবেত হয়েছিলেন। I had 2 older sisters, and the oldest, Marianne, was a big music fan, and she found out about it. It was the summer after my 8th grade graduation, and she offered to take me. She knew I was also a music lover, and she had really gotten me into the whole passion of music. So she also knew that it was for a very worthy cause, and our parents raised us that we should always look for opportunities to give. So she said, let's do this, and she brought me there. And I remember it was a Sunday, but it was very rainy. I think there were storms for days on end. And we drove into the city. I was 14 years old at the time. And I just remember the whole excitement of getting there. And, you know, we were doing such a good thing, but we were also going to be sharing this experience with wonderful musicians that were giving so much of their time. আমার পেছনে যে বড় স্ক্রিনটা দেখছেন, সেই স্ক্রিনটাতে জর্জ হ্যারিসনের দ্য কনসার্ট ফর বাংলাদেশ বলে বিরাট অ্যাডভার্টাইজ হয়েছিল। তাই দেখেও অনেক লোক অ্যাট্রাক্ট হয়েছিল, এবং বলতে কোনো দ্বিধা নেই
আমিও সেই জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ ওই ছবিটি দেখেই আমি উৎসাহিত হই এবং ওইখান দিয়ে পাশে সিঁড়ি দিয়ে আপনারা দেখবেন এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে ভেতরে গেলে তার ভেতরে অনেকগুলো কাউন্টার আছে। এখন আমরা জানতামও না যে টিকিটের উপরে ছাপ দেওয়া থাকে কেমন, সেই ছাপ অনুযায়ী আমাদেরকে গাইড করে উপরে নিয়ে যায় যেখানে আমরা বসবার জন্য হয়েছিল। যখন জর্জ হ্যারিসন লাফিয়ে সাদা স্যুট পরে স্টেজে ঢুকে কনসার্ট ফর বাংলাদেশ বলে উঠল, সেই যে দৃশ্যটা আমি এখনো ভুলতে পারি। তখনকার ম্যাডিসন স্কোয়ার গার্ডেন এখন থেকে অন্যরকম ছিল, প্রাচীন ছিল, কিন্তু তবুও লোক ভর্তি ছিল। এত লোক যে আসবে এটা আমরা কেউ চিন্তা করতে পারি না। এবং আমি তো বস্টন থেকে আসলাম, এখানে টিকিট কত কিছু জানি না। তো গেটে গিয়ে বললাম আমার কাছে টিকিট নেই, আমি বাংলাদেশি। তো লোকটা আমার ধমক দিয়ে বলে গেলে আচ্ছা, আমি দেখলাম বিনা পয়সায়। প্রথম কনসার্টের শুরুতে নীল রঙের শার্টের উপর একটি কুর্তা পরে মঞ্চে আসেন জর্জ হ্যারিসন। হাজারো মানুষের করতালিতে তখন মুখর গোটা আঙিনা। I'd just like to say before we start off with the concert, and as you all know, it's a special benefit concert. We've got a good show lined up, I hope so anyway. First part of the concert is going to be an Indian music section. You're going to hear a sitar and sarod duet. এরপর তিনি মঞ্চে ডেকে নেন রবিশঙ্কর সহ ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান শিল্পীদের। তাদের পরিচয় করিয়ে দেন সবার সাথে। So let me introduce on sitar Ravi Shankar. And the master of sarod, Ustad Ali Akbar Khan, sarod. রবিশঙ্কর বাংলাদেশে যে নির্যাতন চলছে তার কিছু চিত্র তুলে ধরেন, সেই সাথে জানান ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের চরম দুর্দশার কথাও। We are trying to set the music to this special event, this historical program, which is just not a program as usual, but which has a message. And this is to just make you aware of a very serious situation that is happening. We are not trying to make any politics. We are artists, but through our music, we would like you to feel the agony and also the pain and lot of sad happenings in Bangladesh and also the refugees who have come to India. এরপর নিজেদের পরিবেশনা সম্পর্কে পশ্চিমা দর্শকদের কিছুটা ধারণা দেন জগৎ খ্যাত এই সেতার বাদক। We will play a dhun, which means an air or a melody, which is based on a folk tune of Bangladesh. And after that we'll play a gat, a fast gat in 3 tal of 16 beats. বাংলা ধুন বাংলার নামে এই সুরমূর্ছনায় আশ্চর্য রকম দরদ, ক্ষিপ্রতা আর আবেগ ঠেলে দিলেন রবিশঙ্কর ও আলী আকবর খান। তাদের দুজনকে যোগ্য সঙ্গ দিয়ে রীতিমতো ঝড় তুললেন আল্লাহ রাখা। আর কমলা চক্রবর্তীও নিজেকে ছাড়িয়ে গেলেন অন্য এক উচ্চতায়। And the whole Madison Square Garden was just so vibrant with everybody. You could feel the energy in the whole audience. So it was just a very rich experience, and I enjoyed it.
And when we arrived, I just remember that when Ravi Shankar took the stage, I hope I'm saying his name properly, that it was so different. And as a 14-year-old girl, this is something I'd never seen. And the music was so soothing and so wonderful. And you immediately felt the presence of his whole spirit of love and kindness. And George Harrison introduced him and asked, for everybody to give him time, that it was going to be different. I just remember the music was very different than what we were accustomed to. And then when George Harrison came out, it erupted. It was just something so incredible. And as the evening progressed, you could see that the musicians were enjoying it as much as we were. ভারতীয় উপমহাদেশের শিল্পীদের পরিবেশনার পর জর্জ হ্যারিসন সহ অন্য শিল্পীরা মঞ্চে আসতে শুরু করেন। শুরুতেই হ্যারিসন গাইলেন হিয়ার কামস দ্য সান, বা এখানে সূর্য আসে গানটি। একের পর এক গান চলতে থাকে। পুরো আয়োজনটি পরিচালনা ছাড়াও জর্জ হ্যারিসন গেয়েছিলেন 8টি গান। এক পর্যায়ে অন্য শিল্পীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন তিনি। যদিও শিল্পীদের প্রায় সবাই জগৎ বিখ্যাত, তবে এই সৌজন্যতা ছিল অনুষ্ঠানের অনবদ্য একটি অনুষঙ্গ। Also on drums, Jim Keltner. There's somebody on bass who many people have heard about, but they never actually seen him. Klaus Thornton. The old friend of mine, Mr. Eric Clapton. পিয়ানো বাজিয়ে লিওন রাসেলের গান আর এরিক ক্ল্যাপটনের গিটারের ঝড় তুমুল হয়ে ফুটে ওঠে। ড্রামস বাজাতে বাজাতেই গাইলেন রিঙ্গো স্টার। বিলি ক্রিস্টেন যেভাবে নেচে নেচে অনুভূতির সবটুকু ঢেলে দিয়ে গাইলেন, দর্শকদের জন্য সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে তা। তিনি গিয়েছিলেন দ্যাটস দ্য ওয়ে গড প্ল্যান্ড ইট গানটি। বব ডিলান গিয়েছিলেন 5টি গান। সেদিনের আয়োজনে তিনিও ছিলেন বড় আকর্ষণ। ডিলানের জনপ্রিয় গানগুলো শুনতে পেরে দর্শক শ্রোতাদের মধ্যে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল সেদিন। দর্শকদের চোখে মুখে ছিল অপার্থিব এক মুগ্ধতা। নিজেকে উজাড় করে গাইলেন ডিলান। গানে গানে যে শিল্পী মানুষের জীবনের গল্প বলেন, সেদিন তিনি গিয়েছিলেন তার সারা জাগানো ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটি। প্রতিটি গানের সঙ্গে বব ডিলান অ্যাকুস্টিক গিটার ও হারমোনিকা বাজিয়েছিলেন। সঙ্গে জর্জ হ্যারিসন বাজান ইলেকট্রিক গিটার। রিঙ্গো স্টার বাজিয়েছিলেন টাম্বলিন। ডিলানের শেষ গানটিতে কণ্ঠ দিয়ে হ্যারিসনও সঙ্গী হয়েছিলেন। বব ডিলান 5টা গানের একটা সেট করেন অনেকদিন পরে। সেটা কিন্তু খুব পপুলার হয়, কারণ কনসার্ট ফর বাংলাদেশ কিন্তু শুধু একটা রেকর্ড না, মাল্টিপল রেকর্ড। আর
বব ডিলানের এত লম্বা একটা সেট হবে এইটার জন্য লোকে খুব অবাক হয়, যারা ওইখানে ছিলেন তারা কিন্তু কেউ ভাবেন না। ছোট্ট একটা বিরতি নিয়ে প্রথম আয়োজনের শেষ গানটি গাইতে মঞ্চে আসেন জর্জ হ্যারিসন। অনুষ্ঠান স্থল জুড়ে তখন অন্য এক আবহ, সবাই যেন সেই পরিবেশটির জন্য তৈরি। হ্যারিসন গাইতে শুরু করলেন তার অমর সৃষ্টি বাংলাদেশ গানটি। গানে গানে তিনি তুলে ধরলেন বাংলাদেশের মানুষের প্রতি চালানো নির্মমতার কথা। ছিল নির্যাতনের শিকার হওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর গভীর এক আবেদন। একই সঙ্গে গানটির কথা সুর ও কণ্ঠ ছিল জর্জ হ্যারিসনের। সে বছরেরই জুলাই মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দি রেকর্ড প্ল্যান্ট স্টুডিওতে ধারণ করা গানটি এভাবেই বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে যায়। রবিশঙ্কর বললেন যে আমার দেশটা মারা যাচ্ছে, দেখো তোমরা কিছু করতে পারো কিনা। তারপরে the whole planning was done by George Harrison. George Harrison, he was the man. And he was young at that time. তখন আরেকটা ওয়াশিংটনে there was a function, একটা বড় ফাংশন ছিল আমাদের পক্ষে, আমি সেখানে ছিলাম। তো সেই ফাংশনে আমার আবার বক্তৃতা করার ছিল এবং আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট সেটা ছিল, সুতরাং আমি যেতে পারি। আমি পরে গিয়ে রবিশঙ্করের সঙ্গে দেখা করে আই এক্সপ্রেস মাই রেসপেক্ট। রবিশঙ্কর আরও অনেক ফাংশন করেছেন অনেক জায়গায়, আমি সেগুলোতে অনেকগুলোতেই অ্যাটেন্ড করেছি। জর্জ হ্যারিসন, রবিশঙ্কর এরা সব হলের মধ্যে আছে। তারপরে একটা নোবেল কজে বাংলাদেশের কনসার্ট হচ্ছে, যেটাতে যে বাংলাদেশের যুদ্ধে যে বিধ্বস্ত সব নরনারীরা তাদের কিছু হেল্প করা হবে। যদিও বাংলাদেশের যুদ্ধ চোখে দেখে মন থেকে মানে এত চোখে জল বেরিয়ে আসতো। হ্যারিসন ডিলান সহ সবাই অনেক উৎসাহ নিয়ে দ্বিতীয় কনসার্টে অংশ নিয়েছিলেন। তবে পরের কনসার্টে পরিবেশনার দিক থেকে কিছুটা পরিবর্তন আনা হয়। যখন আমরা শুনেছিলাম যে কনসার্ট ফর বাংলাদেশ রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন এবং তারা পারফর্ম করবে বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহে, আমরা অসম্ভব উৎসাহিত করেছিলাম এবং আমাদের মনে হচ্ছিল যে এইরকম সমর্থন যখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে এসেছে, আমাদের জয় সুনিশ্চিত। সেদিনের দুটি বেনিফিট কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ থেকে পাওয়া অর্থ প্রায় $2.5 লাখ ইউনিসেফের মাধ্যমে ব্যবহৃত হয়েছিল শরণার্থীদের সাহায্যার্থে। The Concert for Bangladesh idea started with one guy, Ravi Shankar. He picked up the phone, spoke to his friend George Harrison, who in turn collected his friends. It sent a signal that two guys could step up and do something that no one else had ever done before. মহান মুক্তিযুদ্ধে আমেরিকার তখনকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সরকার বাংলাদেশের পক্ষে ছিল না। তবে এর বাইরে আছে অন্য ইতিহাস। নানাভাবে দেশটির অগণিত মানুষ দাঁড়িয়েছিল বাংলাদেশের পাশে। কেবল এই কনসার্টে অংশ নিয়ে নয়, প্রতিবাদ প্রতিরোধ সহ ছিল আরো অনেক উদ্যোগ। আমেরিকায় except Kissinger and Nixon and some of the officers, there was no support for Pakistan anywhere. I had occasions to meet most of important people, senators and congressmen,
in the capital. And there, the support was fabulous. The concept it was mainly directed against Kissinger and Nixon's policy on Bangladesh. You know, a lot of people don't like you when you do stuff like that. And these people had a lot of guts, you know. And they just said, we're going to do this, we're going to put on a great show, we're going to make people aware of what's going on in Bangladesh, and we're going to call it the Concert for Bangladesh. We're going to raise money, we're going to raise people's awareness, and if you don't like it, go to the devil. And that's the way they felt. It was just really exciting time. এদিকে দ্য কনসার্ট ফর বাংলাদেশকে ঘিরে বের হয়েছিল অন্য কয়েকটি প্রকাশনা। 1971 সালের 20 ডিসেম্বর 3টি গ্রামোফোন রেকর্ডের একটি বক্স আকারে কনসার্টের অডিও অ্যালবাম রিলিজ হয়। সেই অ্যালবাম রীতিমতো বিক্রির রেকর্ড করে। দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামে নির্মিত হয়েছিল একটি চলচ্চিত্র। সল সুইমারের পরিচালনায় আমেরিকায় এটি মুক্তি পায় 1972 সালের 23 মার্চ। কনসার্টের তথ্যচিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নির্মাণ করে দ্য বিটলসের মালিকানাধীন অ্যাপল ফিল্মস। চলচ্চিত্রটি শুরু হয় কনসার্টের সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে। The concert's really, this concert is here, you know. I mean, the whole idea of it is to try and help some people. অন্যদিকে 2005 সালের অক্টোবরে দ্য কনসার্ট ফর বাংলাদেশের উপর 2টি ডিস্কের ডিভিডির বিশেষ সংকলন প্রকাশ করা হয়, যেটির প্রথম ডিস্কে রয়েছে কনসার্টকে ঘিরে নির্মিত চলচ্চিত্রটি, আর দ্বিতীয়টিতে একটি তথ্যচিত্র। সেই তথ্যচিত্রের নাম দেওয়া হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ রিভিজিটেড উইথ জর্জ হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস। When he was putting it together, and I was in Spain actually, and I remember it very clearly, and we were sort of backing off from making it a Beatle thing. He said, well, I'm coming anyway. তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে হ্যারিসন কিভাবে খুব অল্প সময়ের মধ্যে কেবল ফোন কলের মাধ্যমে তার বন্ধুদেরকে সেই অনুষ্ঠানে আসার জন্য রাজি করিয়েছিলেন। It happened so quickly. Within few weeks, he phoned all his friends and fixed Madison Square Garden. অসাধারণ একটি লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যা পেয়েছে অগণন মানুষের ভালোবাসা। প্রাতিষ্ঠানিক অর্জনও কম ছিল না, এমনকি 1973 সালে শ্রেষ্ঠ অ্যালবাম হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নেয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ। I've just got something that I prepared for this. I'd just like to say, picking this up on behalf of everyone who was at the concert and everyone who put in the time. এই দেশে যেটাকে আমরা গেম চেঞ্জার বলি, এটা কিন্তু গেম চেঞ্জার ছিল, কারণ লোকজন তখন এইটার সম্বন্ধে জানলো এই কনসার্টের থেকে, আর জর্জ হ্যারিসনের রেকর্ড থেকে, বাংলাদেশের রেকর্ড থেকে। পত্রিকায় তখন এই সম্বন্ধে লেখালেখি শুরু হলো বেশি। এই রেকর্ডটা যে এত নাম করবে এবং এত বিক্রি হবে সেটা কিন্তু কেউ ভাবে নাই। আর একটা জিনিস মনে রাখবেন যে এইটা কিন্তু প্রথম চ্যারিটি কনসার্ট। এর আগে এত আর্টিস্টরা এসে যে একটা চ্যারিটির জন্য শো করবেন সেটি কিন্তু এর আগে কোনোদিনও হয়নি। বাকি এখন আমরা যত চ্যারিটি দেখি এইটার মডেল কিন্তু কনসার্ট ফর বাংলাদেশ। আর সেদিনের জগৎ বিখ্যাত তারকাদের অংশগ্রহণে হওয়া কনসার্টটির প্রভাব ছিল ব্যাপক ও সুদূর প্রসারী। কনসার্টের প্রতিক্রিয়াও হয়েছিল প্রবল। The magic that happened in one single night, the name of Bangladesh became known all over the world. I never thought it would become such a big event. I'm really so proud that I was part of it. And thanks to George again, because without him it couldn't have been done. It brought attention to their cause. It brought attention. The name Bangladesh was not known
in the United States or much of the world until the concert was held. And it certainly brought together the new left progressive political movement, taught them what the cause was, and brought them into be concerned about what was happening in Bangladesh, which was really opposite of what the U.S. government was doing. The U.S. government was supporting the Pakistani government in that situation. গোটা বিশ্ব সেদিন আরো ভালো করে জেনেছিল পাক হায়নারা কি তাণ্ডবী না চালাচ্ছে বাংলার সবুজ জমিনে। মানুষের হৃদয় ছুঁয়েছে, মনে দাগ কেটেছে সেই আয়োজন। জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর সহ অন্য শিল্পীদের প্রতি রইল অতল শ্রদ্ধা।